বিশেষ করে জাফরুল্লাহ চৌধুরী, আমি যেটা বলছি যে ওনার প্রতি সম্মান দেখানোর জন্য আমি রাকসুর বিপি একজন ছাত্রনেতা, আমি তাকে স্যার ডাকি। অনেকে তার সম্পর্কে তাকে জাফর ভাই বলে থাকেন, বড় ভাই বলে থাকেন, নানা নামে। আমার কাছে মনে হয়েছে যে এইরকম লোকগুলোকে আমি কিভাবে খুশি রাখবো। ওনাকে তো কখনো আমি টাকা পয়সা দিয়ে খুশি করতে পারবো না, উনি সেই ধরনের লোক না। ওনার একটা ক্যান্টিন আছে, যে ওনার প্রতিষ্ঠান নিচে গণস্বাস্থ্যে গেলে দেখবেন, সেখানে ওনার ক্যান্টিনে রুগীরা কিংবা হাসপাতালে চিকিৎসা নিতে আসা যারা, তারাও যেই ভাতটা খান, মোটা চালের ভাত, তিনিও সেটা খেয়ে থাকেন। আমি বেশ কয়েকদিন তার ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। আমার নিজের কাছেই সেটা খুব একটা টেস্ট মনে হয় এবং অস্বস্তিকর মনে হয়েছিল। তখন আমি বলেছিলাম যে আপনারা ক্যান্টিনে কেন একটু দাম প্রয়োজনে বেশি নেবেন, এই মোটা চাল কেন রাখেন? তখন ওই ক্যান্টিনের পরিচালক বলেছেন যে বড় ভাই এটা খায়। তো এটা বলছি যে আমি তাকে সম্মান করার জন্য, আমি কিভাবে লোকটাকে সম্মান করবো সেই জায়গা থেকে আমি তাকে স্যার বলে সম্বোধন করি। স্যার মানে কোনো জমিদারি শব্দ না, স্যার মানে ইংলিশের শব্দ স্যার, বাংলা যেটা জনাব, আমরা যে মহোদয় বলে থাকি, ধরেন মাননীয় টাননীয় এই সমস্ত নানানভাবে যে অ্যাড্রেস করে থাকেন, তার একটা অ্যাড্রেসিং ওয়ার্ড জাস্ট হচ্ছে মানুষকে একটা সম্মানসূচক শব্দ। তো এটাই বাংলাদেশে অনেক বড় মনে করা হয়। সরকারি কর্মকর্তারা আবার অনেকে স্যার না বলে তারা অসন্তোষ প্রকাশ করেন। তো তারপর আমি বলছি আমার জায়গা থেকে জাস্ট মনে হচ্ছে যে এই লোকটাকে এটাকে সম্মান করার জন্য আমি তাকে স্যার ডেকে থাকি। তো সেটা বললাম যে এইরকম একজন লোককে কিভাবে তিনি দেশের মানুষের জন্য কাজ করার একটা প্রক্রিয়া আবিষ্কার করলেন বা প্রক্রিয়া নিয়ে আসলেন, সেটাকে সহযোগিতা না করে পদে পদে তাকে হয়রানি করা হয়েছে। কতটুকু নোংরা রাজনীতি আমরা করি, যেমনটি আমি কিছুদিন আগে বলেছিলাম যে ডাক্তার মঈনের মৃত্যু নিয়ে যেমনটি আমরা করেছিলাম। আমরা কত বড় আহাম্মক আমাদের দেশের রাজনীতিতে আছে, এবং যেটা বলেছি যে আহাম্মকের রাজনীতি, আহাম্মকদের দ্বারা রাজনীতি গ্রাস করা হয়েছে, যে কারণে আজকে রাজনীতিতে পরস্পরের প্রতি সহনশীলতা নাই, শ্রদ্ধাবোধ নাই। এক দলের নেতাকর্মীদের প্রতি অন্য দলের নেতাকর্মীদের যেটা একটা সম্মান থাকা উচিত, যেটা তাদের পরস্পরের প্রতি একটা সহনশীলতা থাকা উচিত, সেটা নাই। এরকম একটা দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণ বিতরণে করার ক্ষেত্রে ভিন্ন মতের রাজনৈতিক দল হওয়ার কারণে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, ইভেন দু একটি জায়গায় হামলাও হয়েছে। তো এই রাজনীতি কি দেশের আদৌ কোনো কল্যাণ বয়ে আনবে? স্বাধীনতা আর এই 50 বছর পর্যন্ত আমরা দেখেছি যে লুটপাট ধর্মার খাও রাজনীতি, যেই যখন ক্ষমতায় থেকে যে লুটপাট করেছে, অর্থাৎ যে কথাটি বলা হয়ে থাকে যে যায় লঙ্কা সেই হয় রাবণ। স্বাধীনতার 48 বছরের একটু যারা শিক্ষিত ছেলেবেলা, আপনারা একটু পড়াশোনা করে একটু নিজের মতামতটা তুলে ধরেন যে কোন সময়টাতে দেশে প্রপারলি গণতন্ত্র ছিল, আইনের শাসন ছিল, মানুষ তার নাগরিক সুবিধাটা ভোগ করেছে। আজকে এই যে করোনার মতো একটা বৈশ্বিক বিপর্যয়, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকরা অর্থনৈতিক ও সামাজিক দিক বিবেচনায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ থেকে সবচেয়ে পিছিয়ে। আজকে আমাদের দেশের মন্ত্রীরা, দায়িত্বশীল মন্ত্রীরা যে ধরনের কথা বলে যাচ্ছেন, কি ধরনের একটা তৈলবাজি কথা অনেক সময়, যে শেখ হাসিনার নেতৃত্বে করোনা মুক্ত করব, আমাদের নিয়ন্ত্রণে আছে, দেশের মানুষ না খেয়ে নাই। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের নেতা, তার প্রতি আমাদের সম্মান থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, কিন্তু তাই বলে কথায় কথায় তো তেলবাজের কোনো মানে হয় না। যে আজকে ওই বিদ্যুতের কাগজে লেখা থাকে যে শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, বই পুস্তকে লেখা থাকে যে শিক্ষা নিয়ে গর্বদেশ শেখ হাসিনার বাংলাদেশ। আর কারো বাংলাদেশ না এটা, আপনার আমাদের বাংলাদেশ না। এগুলো কোন ধরনের ফাইজলামি আর তেলবাজি এগুলো? যেটা আমরা বলছি যে আমি গণভবনে গিয়েছিলাম, আমি যে শেখ হাসিনা, ব্যক্তি শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার রেসপেক্ট আছে, কারণ তিনি বাংলাদেশের নেতা তো বর্তমানে, যেভাবেও তার প্রতি সম্মান রয়েছে, পা ছুঁয়ে সালাম করেছি, সেটা কোনো অন্যায় নয়। বঙ্গবন্ধুর কথা আমরা অহরহ সব সময় বলে থাকি, তার প্রতি সম্মান আমাদের রয়েছে। তবে যে তেলবাজি, এই যে মুজিব বর্ষ করতেছে, যে মুজিব বর্ষ, সেখানে দেখেন প্রত্যেকটি সরকারি দাপ্তরিক কাজে যে মুজিব বর্ষের বঙ্গবন্ধুর একটা ছবি দিয়ে কি প্রকাশ করতে চান? এই ছবি দিলেই কি মানুষের মনে আমরা বঙ্গবন্ধুকে গেঁথে দিতে পারবো? নাকি এসব ছবি এই যে এগুলো তেলবাজি করার মাধ্যমে আরো বঙ্গবন্ধুকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে? আমরা দেখেছি না কিছুদিন আগে যে টিস্যু বক্সে বঙ্গবন্ধুকে নিয়ে এসেছিল। তো এটা বলছি যে এই চাটুকাররা, এই তেলবাজরা বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে এসেছে? যে টিস্যু বক্সে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি একটা অনুরোধ থাকবে, যা আসলে
এটা আমি গণভবনে যখন গিয়েছিলাম আমি সাহস করে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কাছে সঠিক তথ্যগুলো সম্পূর্ণভাবে আসে না, অনেক তথ্যের গ্যাপ থাকে। কারণ হচ্ছে তার চারপাশে অনেক চাটুকার তেলবাজরা রয়েছে, অসৎ মানুষ রয়েছে, যেমনটি বঙ্গবন্ধুর কেউ ঘিরে ছিল। বঙ্গবন্ধুকে সেই 72-এর পর থেকে এই চাটুকার তেলবাজদের কারণে অনেক সময় যারা বঙ্গবন্ধুর বিশ্বস্ত ছিল তাদেরকে কাছে আসতে দেওয়া হয়নি, নানাভাবে ষড়যন্ত্র করে তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল এবং তারপরে যে 75-এর কাহিনী ঘটিয়েছিল। তো এই কথাগুলো আমরা বলছি যে আজকে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কাজে যে তেলবাজির বলতো, আজকে একটা খুবই লজ্জা হচ্ছে যে সরকারি কর্মকর্তারা একটা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়, 3 মিনিটের বক্তব্যে 2 মিনিট তেলবাজি সূচক বক্তব্য। এইগুলো দিয়ে কি হবে দেশের, এই যে চাটুকার তেলবাজদের দিয়ে? আমরা খুবই প্রশংসনীয় বক্তব্য, আই স্যালুট যে সে গাজীপুরের যে এসপি শামসুন নাহার চাপার বক্তব্য শুনেছেন না, ডাইরেক্ট অ্যাড্রেস করেছে, মানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন তিনি, তাকে যতটুকু অ্যাড্রেস করা দরকার দ্যাটস এনাফ। কিন্তু প্রত্যেকটা জায়গায় যে তেলবাজি সূচক বক্তব্য, যে আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি জাতির জন্য এই করেছেন, আপনি সেই করেছেন, আরে ভাই এটা তো ওই ধরনের কোন রাজনৈতিক মঞ্চে কথাটা বলা যায়, সব কাজে তো এই সমস্ত তেলবাজির দরকার হয় না। তো এই তেলবাজার চাটুকারদের কারণে আজকে রাজনীতিতে ভালো মানুষ অনেকে দূরে সরে গেছে। যেটা বলছি যে আজকে যে জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষ চ্যালেঞ্জ করে বললাম যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি করেছিল বিবিসির জরিপে, আজকে যদি বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে দেশের দেশপ্রেমিক নাগরিকদের তালিকা করা হয়, যদি 10 জনের তালিকা করা হয়, তার মধ্যে একজনের অন্যতম জায়গা থাকবে জাফরুল্লাহ চৌধুরী। আজকে তার একটা কাজে তিনি যেটা বলছেন, হ্যাঁ তার একজন বিশেষ করে গবেষকদের একজনের দলের একজনকে রেফারেন্স টেনে বলেছিলেন যে তিনি নোয়াখালীর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টের হেড, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি পদমর্যাদা। এটা আমরা অহরহ দেখে থাকি যে স্বাস্থ্য না শুধু সরকারের বিভিন্ন দপ্তরে গেলেই দেখা যাচ্ছে যে একজন 2য় শ্রেণীর কর্মকর্তা ফার্স্ট ক্লাস নাগরিককে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখেন তার সেবা দেওয়ার জন্য। ইভেন কথা বলতে গেলে কি ভাবসাব আবার আমরা এটা বলছি যে সবাই না, অনেক ভালো মানুষও রয়েছে। ঠিক রাজনৈতিক দলগুলোতেও আওয়ামী লীগ বিএনপি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, কিছু কিছু তো ভালো মানুষ অবশ্যই রয়েছে, তবে চোর বাটপার অসৎ মানুষের সংখ্যাটা বেশি, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। যেমন আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেমন সমালোচনার শিকার হয়েছি, ঠিক জাফরুল্লাহ চৌধুরীকে অনেকে ভাবে যে তিনি বিএনপির রাজনীতি করে, আসলে এই লোকটা বিএনপির রাজনীতি করে না। এখন ঐক্যফ্রন্ট গঠন করার ক্ষেত্রে তিনি ওইভাবে সক্রিয় বা সরাসরি রাজনীতিতে খুব একটা তার সম্পৃক্ততা কখনোই ছিল না। বাট এই যে লাস্টে 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনের আগে তিনি ঐক্যফ্রন্ট গঠনের ক্ষেত্রে খুবই একটা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এর পেছনের যে কারণটি রয়েছে যে সেটি হচ্ছিল বিশেষ করে দেশে যখন একটা ভোটারবিহীন নির্বাচন দীর্ঘ 5 বছর যে শাসন করেছে, শাসনের নামে শোষণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে একটা ঠুনকু যেটা বলে যে পর্যায়ে নিয়ে এসেছে, সমস্ত জায়গায় দলীয়করণ, এটা দেখে যে কোনো সুস্থ মানুষ, দেশপ্রেমিক মানুষই একটা আক্ষেপ জাগে। যে কারণেই আমি মনে করি যে এই লোকটি তখন এই যে ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে তারা আসলে দেশের গণতন্ত্রকে সেভ করার জন্য, দেশের বিচার ব্যবস্থাকে, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা একটা প্ল্যাটফর্ম গঠন করেছিল। দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বড় বড় নেতারাও অনেকে আওয়ামী লীগ করতে পারেননি। আমি বলেছি আমি একজন ছাত্রলীগের হল পর্যায়ের নেতা ছিলাম, পোস্টের নেতা ছিলাম, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে নিজেরই মাঝে মাঝে ঘৃণা মানে হচ্ছে প্রকাশ পায় যে আমি আওয়ামী লীগ করেছি বা আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম বা ছাত্রলীগ করেছি। কারণ আওয়ামী লীগ একটা গণমানুষের দল ছিল, মুক্তিযুদ্ধের নেতৃত্বটা দানকারী দল ছিল, কিন্তু এখনকার বাস্তবতায় তারা একটা ভোট ডাকাতের দলে পরিণত হয়েছে, দেশের গণতন্ত্রকে ধ্বংসকারী একটা দলে পরিণত হয়েছে, দেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করার একটা দলে পরিণত হয়েছে, যৌক্তিক ও ন্যায়সঙ্গতভাবে প্রতিবাদকারী মানুষের উপরে অত্যাচারী একটা দলে পরিণত হয়েছে, এটি বলার কোনো সন্দেহ নাই। তো এই বাস্তবতায় আওয়ামী লীগের অনেক লোক আওয়ামী লীগের সমালোচনা করে থাকে। তো আমার মনে হয় যে এই কারণেই বিশেষ করে
জাফরুল্লাহ চৌধুরী যেহেতু সরকারের একজন বড় সমালোচক, ঐক্যফ্রন্ট গঠন করেছিলেন, সেই কারণেই তার প্রতিষ্ঠান একটা যুগান্তকারী উদ্ভাবন নিয়ে আসলো। এরকম একটা বৈশ্বিক সংকটে আমাদের দেশের মানুষ যেন সহজে এই করোনা ভাইরাসের পরীক্ষা করতে পারে এবং এটা যারা আক্রান্ত তাদেরকে আইডেন্টিফাই করা যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়, সে কারণে তিনি এগিয়ে আসলেন। যেখানে বলা হচ্ছে যে তার এই পদ্ধতিতে ইরান নাকি 10 লাখ বিশেষ করে প্রতিদিন এই কিট ব্যবহার করছে এবং তার এই পদ্ধতিটা যেটা আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে যে 90% কারেক্ট, 10% ভুল রিপোর্ট দিতে পারে, বাট 90% কারেক্ট। কোনো জিনিসই 100% কারেক্ট দেয় না। বিদ্যমান যে পরীক্ষাগুলো আছে সেখানে অসংখ্য পরীক্ষা ভুল হচ্ছে বা অনেক ভুল আসতেছে, এটাও তো কারেক্ট। আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রতিনিধিরা যারা চীনের সাথে আলোচনা করেছিলেন, সেখানে তারা কিন্তু অকপটেই বলেছেন যে পরীক্ষার ভুল রিপোর্ট, পরীক্ষা ব্যবস্থা পর্যাপ্ত না থাকা, আমাদের প্রবাসীরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়া, এই কারণে আমাদের জন্য এখন একটু ডিফিকাল্ট হচ্ছে এই পরিস্থিতিটাকে ট্যাকেল দেওয়ার জন্য। সেটা তো তাদের যে বলা চলে যে ব্যর্থতাটা, তাদের যে অসহায়ত্বটা, সেটা তো প্রকাশ করেছিলেন। এটি তিনি তো আর কোনো লুকোচুরির কারণ নেই। তো তারপরে এই লোকটার, জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন মানুষ মাছ চুরি, ফল চুরি, অন্যের জমি দখলের মতো মামলার আসামি হয়েছিলেন, যেটি আমি মনে করি যে এই দেশের রাজনীতিবিদদের জন্য লজ্জাজনক, এদেশের মুক্তিযুদ্ধের জন্য অসম্মানজনক একটি কাজ হয়েছে। কারণ জাফরুল্লাহ চৌধুরী কি, তার পরিচয় কি, সেটি আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবেই জেনেছেন যে মুক্তিযুদ্ধের সময় একজন টকবগে তরুণ, যিনি বিলেতে ডাক্তারি পড়তে গিয়েছিলেন বা সেখানে কাজ করছিলেন সেই পেশায়, কিন্তু যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলে তখন আর থাকতে পারেননি। দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে চলে এসেছেন। এমনকি সম্ভবত পার্ক হাইডের লন্ডনের একটি সমাবেশে তিনি পাকিস্তানের পাসপোর্ট পুড়িয়ে দিয়েছিলেন এবং ভারতের আগরতলাতে মুক্তিযোদ্ধাদের জন্য, আহত মুক্তিযোদ্ধাদের সেবা করার জন্য ফিল্ড হাসপাতাল তৈরি করেন এবং যা পরবর্তীতে 1972 সালে পরবর্তীতে দেশে গণস্বাস্থ্য কেন্দ্র নামে যে এটি কার্যক্রম শুরু করে এবং আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া নাম এবং তারই দেয়া জমির, বিশেষ করে তিনি যখন তার ব্যক্তিগত জমি তো দেননি, তিনি যেহেতু দেশের অবিসংবাদিত নেতা ছিলেন, সরকারের গুরুত্বপূর্ণ, সরকারের যেটা বলে যে সরকার প্রধান ছিলেন, তো তিনি কিন্তু যখনই জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে নানা ধরনের বিশেষ করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, নানাভাবে এই বৃদ্ধ লোকটিকে এই বয়সে অসম্মান করা হচ্ছে, বলা চলে যে তার যে একটা স্পিরিট দেশের প্রতি, কাজ করার প্রতি, সেটি আমি এই বলা চলে যে 10-15 দিন তার কাছাকাছি যাওয়ার ফলে আমি দেখেছি যে তিনি কি পরিমাণের এনার্জেটিক একটা মানুষ দেশের জন্য কাজ করার জন্য, এবং কি পরিমাণে নিঃস্বার্থভাবে দেশের কথা ভেবে থাকেন। আগে তার সাথে আমার কখনোই কোনো সম্পৃক্ততা ছিল না, তার সাথে কখনোই কাজ করা হয়নি। এই করোনা ভাইরাসের এই উদ্ভূত পরিস্থিতির কারণে আমাকে একদিন ফোন দিয়েছিলেন যে তিনি, যে তুমি একটু আমার প্রতিষ্ঠানে আসতে পারো, যে আমি তো বিশেষ করে দরিদ্র অসহায় মানুষকে সহযোগিতা করার, খাদ্য সহায়তা দেওয়ার একটা কথা ভাবছিলাম, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ক্ষেত্রে তোমরা কিছু ভলান্টিয়ার কাজ করতে পারো কিনা। তখন আমি তার অফিসে গিয়েছিলাম, তার সাথে কথা বলেছিলাম, তার একেবারে সামনের টেবিলে বসে নানান ধরনের কথোপকথন হয়েছিল এবং তিনি যেটি বলেছিলেন যে তিনি তার যে সহযোগিতাটা সেটি একেবারে প্রপার মানুষের হাতে যেন পৌঁছায়, সেই কারণে তিনি সেইভাবে দিতে চান এবং সে কারণেই তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের মাধ্যমে তিনি এটি দেওয়াতে চান। তো সেইটা নিয়ে তার প্রতিষ্ঠানে কয়েকদিন গিয়েছিলাম এবং বলা চলে যে এই কয়েকদিনে খুব কাছ থেকে তাকে কিছু দেখেছি এবং তার কিছু কার্যক্রম নিয়ে আমার একটা পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে। সে কারণেই তাকে নিয়ে এই কথাগুলো বলা, যে তারপরে সেখানে ছাত্র ইউনিয়ন, ঐক্যবদ্ধ ছাত্র সমাজ, আরও বেশ কয়েকটি সংগঠনকেও তিনি ডেকেছিলেন যে এই ত্রাণ কাজে সম্পৃক্ততা করার জন্য।
তো লাস্টলি তিনি আমাকে একটা বলেছিলেন যে তোমরা মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে, ওরা তো আমাদের বাংলা ভাষাভাষী না, ওদেরকে কিছু হেল্প করতে হবে, তোমার ছেলেদের দিয়ে একটু লিস্ট করো। তো লিস্টটা করালাম, তারপরে ওনাকে একটা ফোন দিলাম। তো এর আগে কালশি, মিরপুরের কালশি বিহারি ক্যাম্পে ত্রাণ দিতে গিয়ে সেখানে একটু ঝামেলা হয়েছিল, যে সেখানে আমরা না, বিশেষ করে নারী পক্ষ নামে একটি সংগঠন, তারা মূলত সেই তালিকাটি করেছিল। তো আমাকে দায়িত্ব দেওয়া ছিল যে এই খাবারগুলো একটু সেখানে দিয়ে আসা। তো আমি দিয়ে এসেছিলাম, আমি উপস্থিতভাবে সেখানে থেকে প্রায় 50-60 জনের মতো দিয়েছিলাম, আর বাকিটা নারী পক্ষের নেত্রীদের কাছে দিয়ে এসেছিলাম, যে তারা যাদের লিস্ট করেছে তাদেরকে নিয়ে যেন দেয়। তো সেখানে একটু বিহারি ক্যাম্প এলাকা, তো সেখানে একটু ত্রাণ দেখে নানা ধরনের লোক জড়ো হয়ে গেছিল। এখন যেটা সচরাচর হয়ে থাকে যে ত্রাণের গাড়ি দেখলে নানান ধরনের লোক জড়ো হয়ে থাকে এবং ত্রাণের জন্য। তো এরকম কিছু একটু উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটি তার কানে গিয়েছিল এবং তিনি আমাকে তখন বললেন যে তোমরা তো লিস্ট করে বাসা বাড়িতে দিচ্ছ না, তাহলে আর তোমাদের দিতে হবে না, যে তোমরা ছাত্র যদি এই কাজ করতে না পারো তাহলে বাদ দাও। মানে তিনি কথাটা এক প্রকার অভিমানের সুরে আসলে বলেছিলেন। তো একটা জিনিস চিন্তা করে, এই মানুষটা কতটুকু এই বয়সে এখন পর্যন্ত মানুষের জন্য চিন্তা করে। তারপর আমি তাকে বলেছি যে আমি তাকে বলেছিলাম যে ওইটা তো আমাকে বেসিক্যালি আমার এলাকা না, আর আমি তো ওই তালিকাও করিনি, যারা তালিকা করেছে আমি শুধু দিয়ে এসেছি। তো তারপর তিনি বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতিটা। তো তারপর তিনি আমাকে বলেছিলেন যে যাই দেও, দয়া করে তোমরা ইয়ং ছেলেপেলে মানুষের বাসা বাড়িতে পৌঁছে দেবা। এইটা তার একটা কথা। তো আমি বলেছি যে কাজ করতে গিয়ে যতটুকু তাকে দেখেছি, যে খুবই আমার তার প্রতি সম্মান শ্রদ্ধায় আমার যেটা বলে যে শির অবনত হয়ে গিয়েছিল, যে বলা ছিল যে আর্মি বিশেষ করে ডিফেন্সের লোকজন নাকি মা ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করে না। তো আমি বিশেষ করে আমি মনে করি যে আমার মাত্র নাই, বাবার পরে আমি কাউকে সম্মানের আসনে বিশেষ করে মাথা অবনত হলে এই লোকটির প্রতি আমার সেই শ্রদ্ধাটা অটোমেটিক্যালি চলে আসে। বিশেষ করে আমি সবসময় চেষ্টা করেছি যে নানা বাস্তবতার কারণে, বিশেষ করে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে বিশেষ করে আওয়ামী লীগের বাইরের বিশেষ করে বিএনপি ঘরানার লোকদের একটু অ্যাভয়েড করে চলা। কারণ এমনিতেই সরকার নানা ধরনের গুজব ছড়াচ্ছিল, অপপ্রচার ছড়াচ্ছিল যে আমরা বিএনপি জামাত কিংবা হ্যাং ট্যাং অমুকের পৃষ্ঠপোষকতায় কাজ করি, তাদের প্যাট্রোনাইজেশনে। তো এই কারণে সবসময় চেয়েছিলাম তাদেরকে একটু অ্যাভয়েড করার কারণে। সে কারণে দেখা যায় কিছু কিছু প্রোগ্রামে আমি ইনভাইট পেয়েছিলাম, যেখানে আলোচক হিসেবে বিশেষ করে জাফরুল্লাহ চৌধুরী বা বিএনপি মনা বুদ্ধিজীবী অন্যরাও উপস্থিত থাকবেন। আমি যাইনি যে আমি যাতে সমালোচনাটায় নতুন করে না পড়ি। তো তারপরেও আবার দেখা যায় একই টেবিলে যে বিএনপির বড় নেতা নেতৃবৃন্দ ছিল, তাদের সাথেও গিয়েছি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল, তাদের সাথেও কথা বলেছি, উপস্থিত হয়েছি। এখন এটা আমাদের দেশে কিছু মানুষ অপদার্থ রাজনীতি করে, রাজনৈতিকভাবে অজ্ঞ যারা, মূর্খ দলকানা মনোভাবে রাজনীতি করে, তারা দেখা যায় যে আপনি দেখবেন, আপনি যদি বিএনপির পক্ষে একটা স্ট্যাটাস দেন তারা ভাববে আপনি বিএনপির লোক, আপনি যদি আওয়ামী লীগের সমালোচনা করেন তাহলে ভাববে তারা আওয়ামী লীগ বিরোধী। ঠিক একইভাবে আপনি যদি আওয়ামী লীগের কোনো ভালো কাজ নিয়ে প্রশংসা করেন, সরকারের যদি কোনো ভালো কাজ নিয়ে একটা প্রশংসা করেন, বলবে যে সরকারের দালাল। তো এটা আমি নানাভাবেই সরকারের কাছ থেকে শুনেছি, বিএনপি জামাতের ট্যাগ, আবার বিরোধী দলের কাছ থেকে শুনেছি সরকারের বিশেষ করে দালাল, নানাভাবে নানা ট্যাগ। এটা হচ্ছে আমাদের দেশের বিশেষ করে একটা বড় অংশ রাজনৈতিকভাবে খুবই অজ্ঞ মূর্খ, এটা বলার অবকাশ বিশেষ করে এটা মানে অস্বীকার করার কোনো অবকাশ নেই। তারা রাজনীতি করে দল কানাভাবে, ব্যক্তিকে দেখে নয়, প্রতীক দেখে তারা নৌকা ধানের শীষ মানে এই টাইপের রাজনীতি করে। সেখানে দেখা যাচ্ছে একটা গ্রামে ধরেন স্বতন্ত্রভাবে একজন শিক্ষিত স্মার্ট লোক, জনসেবক, সমাজসেবক, তিনি নির্বাচন করলেও নৌকা ধানের শীর্ষে নির্বাচন না করলে তাকে অনেকাংশে ভোট দেওয়া হয় না। তো এই ধরনের লোক আমাদের এখানে তো বেশ কিছু অংশ রয়েছে। তো তারা এই নানা কারণে অনেকে বিশেষ করে